বহুল আকাঙ্ক্ষিত জাতীয় জুলাই সনদ 2025-এ শুক্রবার কোনো রাজনৈতিক দল স্বাক্ষর না করলে পরেও করতে পারবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, কমিশন আশা করছে এবং অপেক্ষায় আছে সবাই অনুষ্ঠানে অংশ নিয়ে সনদে স্বাক্ষর করবেন। মতভিন্নতা সত্ত্বেও সবাই অংশ নেবেন বলেও আশা করেন তিনি বলেন, সনদ বাস্তবায়নের জন্য কমিশন সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ উপস্থাপন করবে। কমিশনের মেয়াদের মধ্যেই সরকার সনদ বাস্তবায়নে পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আবারও বাড়িয়েছে সরকার। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিভিন্ন রকম মত ভিন্নতা সত্ত্বেও আমরা আশা করি যে আগামীকাল এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি পর্যায়ের দিকে আমরা অগ্রসর হতে পারব। শুরু করব কমিশনের মেয়াদকালেই আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে পূর্ণাঙ্গ একটি সুপারিশ সরকারকে দেব, যাতে এটি বাস্তবায়নের প্রক্রিয়াটা এই সময়েই শুরু করা যায়। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রস্তাবগুলো লিপিবদ্ধ করা হলে তবেই জুলাই সনদে স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ঠাকুরগাঁয়ের রানী সংকৈল উপজেলায় এক পথসভায় তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রস্তাবিত সংস্কার লিপিবদ্ধ করা হলে তবেই জুলাই সনদে স্বাক্ষর করবে বিএনপি, তবে তার জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, জনগণ পিআর বোঝে না, তা তাদের উপর চাপিয়ে দিলে চলবে না। কয়েকটি দল চাইছে নির্বাচন যেন না হয়, কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য উদ্গ্রীব। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলোতে আপনার কনসেন্ট দেয়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচন দিনেই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আপনার আগামী দিনই আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াত ইসলামী অংশ নেবে, তবে সনদে স্বাক্ষর করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি জামায়াত, এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক এক সেমিনারে এই কথা বলেন তিনি। কিছু উপদেষ্টা গোপন দলের সঙ্গে মিশে গণতন্ত্রকে ব্যাহত করার জন্য প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। সম্পূর্ণরূপে জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদের ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ দেশের বিভিন্ন রাজনৈতিক ইসলামী সংগঠনের শীর্ষ নেতারা দাবি করেন, অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। স্বাক্ষর করার ব্যাপারে আমরা ইতিবাচক হয়তো চিন্তা করতে পারি, তবে বাস্তবায়ন প্রক্রিয়া কি হচ্ছে এটা আমরা নিশ্চিত হতে চাই। একটা বিপ্লব করতে হবে, গণ অভ্যুত্থান দিয়ে এরা কোনো এর আকাঙ্ক্ষা জনআকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। একটা বিপ্লবের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এ সময় গণ অভ্যুত্থানে ব্যর্থ হলে আগামীতে গণবিপ্লবের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা। নিজেদের নিরাপত্তার স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন। এদেশে সুষ্ঠু অবস্থায় নির্বাচন হবে এবং সুষ্ঠু অবস্থায় নির্বাচন হলে জামাত ইসলামী সহ ইসলামী দল ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। হাজারো শহীদের রক্তের বিনিময়ে যেই জুলাই গণ অভ্যুত্থান পেয়েছি, সেই জুলাই সনদকে কোনোভাবে গৌণ হতে দেব না, তাকে অপমান করতে দেব না ইনশাআল্লাহ। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কথা বলেন জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে দলটির উপস্থিতি থাকা না থাকার প্রসঙ্গে। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব একেবারেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা আজকে প্রস্তাব দিচ্ছি। এই জাতির অধিকাংশ জনগণ, অধিকাংশ ভোটার
পিআর পদ্ধতির পক্ষে। এ সময় প্রধান উপদেষ্টা যে গণভোটের সিদ্ধান্ত নিয়েছেন সেখানে পিআরকেও অন্তর্ভুক্ত করার দাবি জানান মিয়া গোলাম পরোয়ার। আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, দু একজন উপদেষ্টা আপনাকে চারিপাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানানভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এর থেকে আপনি সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর জাতীয় স্বার্থে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের দাবির সাথে সমর্থন করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক বিচারপতি ফরিদ আহমেদ। এই ধরনের স্বৈরাচার একে আর এই দেশে কোনোদিনই আসতে দেওয়া যাবে না। এই স্বৈরাচার এই দেশে যদি আবার ফেরত আসে তাইলে আর আমরা কিভাবে বেঁচে থাকবো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের যে টেক্সট সেই টেক্সট নিয়ে এক ধরনের প্রতারণা করা হয়েছে। ইলিয়াস মাদবরের প্রতিবেদন। জুলাই সনদে সই করা না করার প্রশ্নে নিজেদের অবস্থান জানিয়েছে এনসিপি। রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এর আইনি ভিত্তি দেওয়া সহ 3 দফা দাবি তুলে ধরেছে দলটি। না হলে তো অবশ্যই আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আইনি ভিত্তি ছাড়া সনদে স্বাক্ষর করা হবে মূল্যহীন। এই জুলাই সনদ স্বাক্ষরের পরে ঐক্যমত কমিশনার থাকবে কিনা এটাও কিন্তু আমরা জানি না। আমরা যতটুকু জানি ঐক্যমত কমিশন শেষ হয়ে যাওয়ার কথা। ফলে এই পরে আদেশের দাবিগুলা, এই আলোচনাগুলো কোথায় হবে, কিভাবে হবে, এটার কর্তৃপক্ষ কে, এটা কোনো প্ল্যাটফর্ম কিন্তু থাকবে না। ফলে এই জায়গাগুলো স্পষ্ট করে ঐক্যমত কমিশনকে দায়িত্ব নিয়ে, সরকারকে দায়িত্ব নিয়ে সুরাহা করলে এটা সঠিকভাবে সমাধান হওয়া সম্ভব। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে যতটুকু অর্জন হয়েছে তাও নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করে এনসিপি। আমরা জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদ স্বাক্ষরের মতো বিষয়গুলোতে অগ্রসর হতে চাই। তার পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হবে সে আদেশের ধরন, সে আদেশের টেক্সট, খসড়া এবং সে আদেশ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জারিকৃত একটি আদেশই হবে এবং তার মধ্য দিয়ে সামনে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটে নোট অফ ডিসেন্টের মতো বিষয়গুলো থাকবে না। যে 84টি পয়েন্টে জুলাই সনদে আমরা এগ্রি করেছি প্রত্যেকটা বিষয়কেই গণভোটের আওতায় নিয়ে আসতে হবে। জুলাই সনদপত্র স্বচ্ছতার সাথে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান এনসিপির নেতারা। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দুটো সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করছে, একটি যুব সমাজ আর একটা মায়েদের সমাজ। 3টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে একই চিত্র, মেয়েদের আস্থা ছাত্র শিবিরের উপর, তরুণদের আস্থা ছাত্র শিবিরের উপর। এরই প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশে দেখবে। রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত ঢাকা 15 নির্বাচনী আসনের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান আরও বলেন, জামায়াত এমন একটা সমাজ চায় যেখানে সমাজের শাসকেরা জনগণের কাছে তাদের ত্রুটি ঘাটতির জন্য ক্ষমা চাইবে। 3টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেল, এরাই সমাজেরই মানুষ। এই সব জায়গায় একই চিত্র, মেয়েদের আস্থা ছাত্র শিবিরের উপর, তরুণদের আস্থা ছাত্র শিবিরের উপর। ইনশাআল্লাহ এরই রেপ্লিকা, এরই প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে ইনশাআল্লাহ। যে সমাজে যুবকরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়, যে সমাজে মায়েরা দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে আসে, সেই সমাজ পরিবর্তন না হয়ে পারে না। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমাদের এই পছা গুণে ধরা সমাজ আগামীতে পরিবর্তন হবে।
নির্বাচন বিলম্বিত করতে অন্তর্বর্তী সরকারকে সবাই ব্যস্ত রেখেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ইসলাম বিদ্বেষী বলে বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার চালায় তারাই মূলত ইসলামের পরিপন্থী কাজ করে। আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশ গড়তে হলে ভালো রাজনৈতিক দলকে বেছে নিতে হবে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। ঠাকুরগাঁয়ের বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাটে সুধীজন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় মিলিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, অযৌক্তিক দাবি তুলে যারা আন্দোলন করছে তারা মূলত নির্বাচনকে পেছাতে চায়। কয়েকটা দল পিয়ার নিয়ে খুব চিৎকার করতেছে, তাই না? আপনারা পিয়ার বুঝেন? মা বোনেরা, আমরা ভোট একটাই বুঝি, কি যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। কাকে ভোট দিচ্ছি আমি জানবো না, দলটাকে ভোট দিলে তো সেটা কি হবে সেটাও বলতে পারবো না ঠিক মতো। তো সেই ব্যবস্থায় আমি যাবো কেন? দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিয়ার করবে কি করবে না। অন্তর্বর্তীকালীন সরকার ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে হবে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। চট্টগ্রামের পটিয়ায় আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শন করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অপপ্রচার করে কখনো কোনো দলের জনপ্রিয়তা কমানো যায় না। নির্বাচনের প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, সুস্থভাবে হবে, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের কৌশল হতে পারে। এটা অন্যভাবে চিন্তা করার কোনো কারণ নেই। কেউ যদি বলে যে বিএনপি ইসলাম বিদ্বেষী, এটা একটা অপপ্রচার। ইসলাম বিদ্বেষী শক্তির তো পতন হয়েছে, ফেসিবাদী শক্তি আওয়ামী লীগের পতন হয়েছে, আলম বিদ্বেষী সরকার আওয়ামী লীগের পতন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কখন তাদের পতন ঘটাবেন, আমরা কেউ জানতাম না, কিন্তু আমরা। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ পরিচালনার নেতৃত্ব দিতে জনসমর্থন লাগে। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, জনপ্রতিনিধিত্বে যদি বিশ্বাস করি, তাহলে কিন্তু আমাকে জনপ্রতিনিধি হয়ে আসতে হবে দেশ পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য। সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের সময় ভালো দেশ যদি চান তাহলে ভালো সরকার লাগবে আপনার। আর ভালো সরকার যদি চান, যেহেতু পার্লামেন্টারি সিস্টেমের ভোট হবে, তার মানে ভালো দলকে আপনাদের পছন্দ করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে 108 আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি। সকালে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থী তালিকা ঘোষণা করে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বলেন, জোটগত কারণে এই তালিকা সংশোধন হতে পারে। পাশাপাশি আগামী 1 মাস এই তালিকার প্রার্থীদের নির্বাচন কেন্দ্রিক তৎপরতা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি আরও বলেন, প্রশ্নহীন ঐক্য যে বিজয় এনে দিয়েছে, নানান হঠকারিতায় তা রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন সামনে রেখে কোনো হঠকারিতা মেনে নেবে না দেশের জনগণ বলেও জানান তিনি। আমরা হয়তো আমাদের দলের গঠনতান্ত্রিক নিয়মে নেতৃত্ব পরিবর্তন হবে, কিন্তু এবি পার্টি তার অবস্থানে অটল থাকবে যদি এবি পার্টির এই নীতি এবং কর্মকৌশল নিয়ে এবি পার্টি যদি এগিয়ে যেতে পারে। প্রিয় ভাই বন্ধুগণ, সেজন্য আমরা বলছি আমরা একটা নতুন জোট করতে চাই। যারা আমাদেরকে জিজ্ঞেস করেন আপনারা কোন জোটে যাবেন, আমরা বলছি আমরা একটা নতুন জোট করতে চাই। এবং সেই জোট শুধু নির্বাচনী জোট না, হয়তো নির্বাচনী জোট নাও হতে পারে, সেটা হবে একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক জোট। সেই রাজনৈতিক জোট হবে অধিকার, রাষ্ট্রের কল্যাণ এবং সর্বোপরি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ঐক্যের একটা জোট। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। টানা 5 দিনের যুক্তিতর্ক উপস্থাপনে হাসিনাকে হত্যাকাণ্ডে জড়িতদের প্রাণ ভোমরা উল্লেখ করে তিনি এই দাবি করেন। একই সঙ্গে হাসিনা কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে আন্দোলনে আহত নিহতের ক্ষতিপূরণের দাবিও করেন চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন এসএম আরিফ। আরও এক ধাপে গুলো জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধ মামলার অগ্রগতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টানা 5 দিন যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হয় রাষ্ট্রপক্ষের যুক্তিখণ্ডন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন,
সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন, তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাকে চরমদণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। চিফ প্রসিকিউটর জানান, সেনাবাহিনী ছাড়া সকল বাহিনী হত্যাকাণ্ডে ব্যবহার করেছেন শেখ হাসিনা। পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল, মাঝখানে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে তারা উল্টো পুলিশ বাহিনীর উপরে ফাঁকা গুলি বর্ষণ করে তাদের ডিসপার্স করেছেন। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হয়তো কোনো ঘটনা ঘটেছে, কিন্তু অ্যাজ এ ফোর্স তারা একটা বিরাট ভূমিকা পালন করেছেন, সেটার কথা আমরা আদালতে তুলে ধরেছি। আগামী সোমবার যুক্তিতর্ক উপস্থাপন করবেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী। এরপরেই মামলাটি চূড়ান্ত রায়ের পর্যায়ে এগুবে। এদিকে চাংখারপুলের 6 হত্যা মামলায় 19তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুধু জুলাই আন্দোলনে নয়, বিগত 17 বছরে শেখ হাসিনার সব অপরাধের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। 1400 জনকে তো এই গণঅভ্যুত্থানের সময় হত্যা করেছে, কিন্তু বিগত 17 বছরে আরও কত হাজার মানুষকে যে হত্যা করেছে এর তো কোনো ইয়ত্তা নেই। প্রত্যেকটা ঘটনায় প্রত্যেকটা ভিকটিমের জন্য যদি আপনি একবার করে বিচার করতে যান, তাহলে এই বিচার হয়তো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। 26 অক্টোবর এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। SM আরিফ, মাই টিভি, ঢাকা। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় গড় পাশের হার 58.83%, আর জিপিএ 5 পেয়েছেন 69,097 জন। 2024 সালে এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল 77.78%। সেই হিসেবে এবার পাশের হার কমেছে 18.95%। এছাড়া গড় পাশের হার 20 বছরের মধ্যে সর্বনিম্ন। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। সকাল 10টার দিকে দেশের 11টি শিক্ষা বোর্ডে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে এইচএসসি সমমান পরীক্ষায় এবার ফল বিপর্যয় ঘটেছে। এবছর 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। এর চেয়ে কম পাশের হার ছিল 2004 সালে। এরপর এইচএসসিতে পাশের হার আর কখনো এর চেয়ে নিচে নামেনি। সেই হিসেবে গত 20 বছরের মধ্যে এবারই পাশের হার সবচেয়ে কম। রাজশাহী বোর্ড 59.40%, কুমিল্লা বোর্ড 48.86, যশোর বোর্ড 50.20, দিনাজপুর বোর্ড 57.49। ফলাফল প্রকাশের পরপরই ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ভিড় জমায় শত শত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ক্যাম্পাস জুড়ে তখন উচ্ছ্বাস, হাসি আর ভালো রেজাল্ট পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দনে মুখর পরিবেশ। ওর স্বাধীনতা দিছি, আমি বলছি তোমার যা খুশি করো, তুমি আমাকে রেজাল্টটা দিবা। আমাকে ফোন দিয়েছে বাবা, আমি জিপিএ 5 পেয়েছি। আমার আনন্দে তখন আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ জিপিএ 5 পাওয়ার পরে খুবই ভালো লাগতেছে। আমি ইঞ্জিনিয়ারিং এর দিকে আগাচ্ছি, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে আশা করছি। আম্মুই বেশি কষ্ট করেছে, আসা যাওয়া আম্মুর সাথেই করেছি। আব্বু অনেক কষ্ট করেছে, রাত্রেবেলা আসতো, সকালে বের হতো। তো এখন তাদের কষ্টটা হয়তোবা সাফল্যের দিকে আগাচ্ছে। আমার এই শিক্ষার্থীরা কিন্তু অগাস্টে যে আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা করেছে এবং তারা এত ভালো একটা রেজাল্টের মাধ্যমে কিন্তু তারা প্রমাণ করেছে তারা সব সময় কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবে। চলতি বছর এইচএসসি পরীক্ষায় বরাবরের মতো ভালো ফলাফল অর্জন করেছে ঢাকার নটরডেম কলেজও। ফল প্রকাশের পর কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস দেখা যায়। অবিসংবাদিত টিচার প্যানেল আছেন, তারা আমাদেরকে অনেক সাহায্য করেছেন। তাদের হেল্প ছাড়া আমরা কিছুই করতে পারতাম না। প্রশ্নের ধরনের চাইতে যদি আমরা রেজাল্টের ব্যাপারটা চিন্তা করি, পুরোটাই আকাশ পাতাল ব্যবধান। কারণ হচ্ছে প্রশ্ন সহজ হলেও এবার আসলে পাশের হারটা 58.43%, যেটা অনেকটাই কম। অভিভাবক ও শিক্ষকরা বলছেন শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, এমনটি প্রত্যাশা তাদের। শিমুল খান, মাই টিভি, ঢাকা। শিক্ষকদের দাবি যৌক্তিক হলেও টাকা না থাকায় পুরোপুরি পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। এদিকে বৈঠকে আইওয়াস দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে টানা 5ম দিনের মতো আন্দোলন চলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের।
সরকারের ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করতে সচিবালয়ে আসেন ১৬ সদস্যের একটি শিক্ষক প্রতিনিধি দল। বৈঠক থেকে বেরিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বৈঠকটিকে আইওয়াস বলে মন্তব্য করেন। কালকে যে কথা বলেছেন এর বাইরে ওনারা নড়তে একেবারেই রাজি না। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে ওনারা আলোচনার নামে একটা আইওয়াস করেছেন। কারণ আলোচনার অর্থ হচ্ছে আগে যে প্রস্তাব দিয়েছে এখান থেকে আমাকেও ছাড় দিতে হবে, মন্ত্রণালয়কে ছাড় দিতে হবে, কিন্তু ওনারা এর বাইরে ছাড় দিতে রাজি নয়। বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, আগামী 1 নভেম্বর থেকে 5% হারে বা ন্যূনতম 2000 টাকা বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব করা হয়েছে শিক্ষকদের। 1 নভেম্বর থেকে 5% হারে তারা সেটা দিতে পারবেন এবং যেটা হচ্ছে যে ন্যূনতম যেটা হতে পারে সেটা হচ্ছে যে 2000 টাকা সেটা থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের দাবি যৌক্তিক হলেও টাকা না থাকায় পুরোপুরি পূরণ সম্ভব নয় বলেও জানান তিনি। এটা অনস্বীকার্য যে শিক্ষকদের যে বেতন সেটা অবশ্যই এটা যত বেশি করা যায় সেটা করা দরকার। যৌক্তিকতা তো অনস্বীকার্য, কাজে এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। আমরা কোনো অবস্থাতেই আমাদের শ্রেণী কার্যক্রমে ফিরব না, আমরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করব না, শান্তিপূর্ণভাবে প্রয়োজনে আমরা অনশন করতে করতে এখানে মরে যাব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ঘেরাও কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তবে তারা দাবি আদায়ে 2টি কর্মসূচি ঘোষণা করেছেন। সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষকরা এই তথ্য জানান। শিক্ষক নেতারা বলেন, শুক্রবার বেলা 2টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে আমরণ অনশন কর্মসূচি ঘোষণার পাশাপাশি সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতি চলবে। ইউসুফ আলীর আরও একটি রিপোর্ট। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা 50 থেকে 75% উন্নীত করার দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে 5ম দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা। দাবি পূরণে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার চৌধুরীর সাথে বৈঠক হলেও তা ফলপ্রসূ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষকরা। এটা সরকারের জন্য একটা একগুঁয়েমি ছাড়া কিছু না আমরা মনে করি আর কি। আমাদের টোটাল 3টা দাবিতে মাত্র 2300 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ লাগে। সরকার এই বাজেটটুকু দিতে পারলো না। আমরা আশা করেছিলাম যে আমাদের রাস্তায় নামার আগেই সরকারের শুভ বুদ্ধির উদয় ঘটবে, কিন্তু অত্যন্ত দুঃখজনক 1 সপ্তাহ হয়ে গেছে আজকে মানুষ গড়ার কারিগররা রাস্তায় বসে আছেন, তাদের কোনো কর্ণপাত করছেন না। দাবি আদায়ে সময়ক্ষণ বেঁধে দিয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়। 5টা পর্যন্ত আমরা সরকারকে সময় দিতে চাই। আমরা চাই আমাদের অভিভাবক যার কাছে আমরা আবেদন রেখেছি 6 লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের দেশের গর্ব, আপনি আমাদের বিষয়টা সমাধান করেন। আমরা আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সচিবালয় যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচিটি 5টা পর্যন্ত আমরা স্থগিত করলাম। দাবি মেনে না নিলে পরবর্তীতে নতুন কর্মসূচি দেয়া হবে বলেও জানানো হয়। যদি আমাদের আবেদন আপনি বিবেচনায় না আনেন, আমরা হয়তো আপনার বাসভবনের দিকে অভিমুখে আমরা পদযাত্রা করতে বাধ্য হব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেডে কারখানায় লাগা ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে ইপিজেডের 5 নম্বরের অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত হয়। কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট কাজ করছে, পাশাপাশি বিজিবি এবং সশস্ত্র বাহিনীও যোগ দিয়ে তাদের সহায়তা করছে। অ্যাডামস ক্যাপে লাগা এই আগুন পরে জিন হং মেডিকেল নামের কারখানায়ও ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে 25 থেকে 30 জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে বহুতল ভবনটির সব ফ্লোর আচ্ছন্ন হয়ে গেছে কালো ধোঁয়ায়। এদিকে আগুন লাগা তোয়ালে কারখানার সব শ্রমিককে নিরাপদে বের করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4টায় শেষ হয়। সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে 17টি কেন্দ্রের ফলাফল গণনা শুরু হয়। নির্বাচনে ভোটার সংখ্যা 28,901। 23টি পদে মোট 305 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক কালবেলার ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ফুল ও কেক দিয়ে শুভেচ্ছা জানিয়েছে মাই টিভি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় কালবেলার নিউ মার্কেট কার্যালয়ে ফুলের শুভেচ্ছা জানায় মাই টিভির একটি প্রতিনিধি দল। কালবেলার পক্ষে শুভেচ্ছা গ্রহণ করেন প্রকাশক মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ও সম্পাদক সন্তোষ শর্মা। এই সময় মাই টিভির পক্ষ থেকে পত্রিকাটির উত্তরোত্তর ও সাফল্য কামনা করা হয়। ওকে স্যার। প্রসঙ্গ প্রবাস। মালয়েশিয়ার নিজ কর্মস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বাংলাদেশি এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের শাহ আলম জেলার পেকান সুবাংয়ের জালান কাম্পুং বারু এলাকা থেকে বাংলাদেশি প্রবাসী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নিহত যুবকের সহকর্মীরা বলছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। বুধবার সাইফুলের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। নিহত সাইফুল ইসলাম খুলনার দিঘলিয়া উপজেলার মোল্লা ডাঙ্গা ইউনিয়নের কলাপাত ঘাট এলাকার গোলাম শেখের ছেলে। পুলিশ এরই মধ্যে ঘটনার কারণ এবং প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধারের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের জাতীয় মিডিয়ার প্রবাসী সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের 2025-26 মেয়াদের দ্বিবার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আল আমিন রানা জানান, জিলিব আল সোয়েখের একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজনটি প্রবাসী সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রূপ নেয়। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আগামী 2 বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সময় টিভির প্রতিনিধি মঈনউদ্দিন সরকার সুমন, সিনিয়র সহসভাপতি মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা টিভির প্রতিনিধি আহ জুবেদ, সাংগঠনিক সম্পাদক পদে 71 টিভির প্রতিনিধি সাদেক রিপন। সাংবাদিক নেতারা প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের ঐক্য ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে কুয়েতের আইনকে শ্রদ্ধার সাথে মেনে চলার আহ্বান জানান। সৌদি আরবের দাম্মামে কাতিফ আল জিসে বাংলাদেশি প্রতিষ্ঠান রাইসা রেস্টুরেন্টের 2য় শাখার উদ্বোধন হয়েছে। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজ জানান, দাম্মামের বাংলাদেশি অধ্যুষিত এলাকা আল জিসে রাইসা রেস্টুরেন্টের কর্ণধার আব্দুল হালিম নতুন শাখার ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানের সফলতা কামনায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করা হয় এবং তিনি আরও বলেন, অনেক বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এখানে। উপস্থিত ছিলেন মাহবুব মোল্লা, সোহাগ, আল আমিন, রহিম পাটোয়ারি, আলাউদ্দিন সহ আরও অনেকে। পরিশেষে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং উদ্বোধন শেষে তাদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। সৌদি আরবের মক্কায় শুভ উদ্বোধন হয়ে গেল বাংলাদেশের বিপিএল প্রিমিয়ার লিগ মক্কা 3য় সিজন। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, সৌদি আরবের স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের বিনোদনের জন্য মক্কার স্থানীয় একটি স্টেডিয়ামে 12টি টিম নিয়ে মোহাম্মদ রাসেলের পরিচালনায় আমিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ মক্কা 3য় সিজন 2025 টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন আহমেদ আলী মকিব, বিশেষ অতিথি ছিলেন মীর মনিরুজ্জামান তপন, উদ্বোধক ছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুল, সিনিয়র উপদেষ্টা বিন মিশাল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা হাজী সালাউদ্দিন ভুইয়া, সিনিয়র উপদেষ্টা আশিকুর রহমান পিয়াস, এম ওয়াই আলাউদ্দিন, সিনিয়র সাংবাদিক হানিফ সরকার উজ্জ্বল, শাহাবুদ্দিন, জাহাঙ্গীর আলম, হাবিব উল্লাহ মাক্কি, জহির আহমেদ, ফয়সাল, আরমান, দেলোয়ার হোসেন, শামসুল আলম হিমু, কামাল খান, আমিন তালুকদার, শেখ মুক্তার আহমেদ সহ আরো অনেকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রফিক ভাই, সভাপতি এই অধিনায়ক।